আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ৩২ পৃষ্ঠার বাণিজ্য চুক্তির যে পৃষ্ঠার দৃশ্যটি দেখছেন, এটি ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র ৩ দিন আগে ডক্টর ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে গেছেন তার একটি আর্টিকেলের দৃশ্য। বাণিজ্য চুক্তির আর্টিকেল 4.3 এবং ধারা নাম্বার ৫, যেখানে উল্লেখ রয়েছে বাংলাদেশ এমন কোনো দেশ থেকে কোনো পারমাণবিক চুল্লি, জ্বালানি দণ্ড, সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রয় করতে পারবে না, যা যুক্তরাষ্ট্রের অপরিহার্য স্বার্থকে বিপন্ন করে। তবে এক্ষেত্রে বলা হয়েছে বিদ্যমান চুক্তিগুলোর জন্য প্রয়োজনীয় স্বত্বাধিকারযুক্ত উপকরণ সংগ্রহের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, যার কোনো বিকল্প সরবরাহকারী নেই অথবা চুক্তির কার্যকর হওয়ার পূর্বে চুক্তিবদ্ধ প্রযুক্তি বা উপকরণ এর অন্তর্ভুক্ত নয়। দেখুন, সহজ এবং পরিষ্কার ভাষায় বলতে গেলে ভবিষ্যতে চীন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশ যদি পরমাণু প্রযুক্তি নিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে চায়, সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে চায়, বা ধরুন তৃতীয় বা চতুর্থ বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির রিঅ্যাক্টর বসাতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে, যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো দেশের সঙ্গে বাংলাদেশ চুক্তি করতে পারবে না। মানে চীন এবং রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে কোনো ধরনের পরমাণু স্থাপনা ভবিষ্যতে হবে না এই চুক্তির অধীনে। যদিও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছাড় দিয়ে বলা হয়েছে যে পূর্বের চুক্তিগুলোতে প্রতিবন্ধকতা হবে না, তবে এই নতুন শর্ততে এটিও উল্লেখ রয়েছে যদি যুক্তরাষ্ট্রের হাতে ওই প্রযুক্তি না থাকে বিকল্প ক্রয় করা যাবে। এখন ইউরেনিয়াম রড পৃথিবীর বিভিন্ন দেশ সাপ্লাই দিতে পারে, তবে আমরা রাশিয়ার যে ভিভিআর প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহার করেছি, সেই রিঅ্যাক্টরের জন্য যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম রড কি কার্যকর হবে, বা যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম রড কেন রাশিয়া তার রিঅ্যাক্টরে ব্যবহার করবে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই প্রতি বছর রাশিয়া থেকে বিপুল পরিমাণের ইউরেনিয়াম ক্রয় করে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে বিলিয়ন ডলারের ইউরেনিয়াম আমদানি করে তার বিদ্যুৎ কেন্দ্রের জন্য, কারণ কম খরচে রাশিয়া থেকে ভালো সাপ্লাইয়ের বিকল্প এখন পর্যন্ত নেই, রোসটম যেমনটা করতে পারে। এখন প্রশ্ন হলো, প্রতি বছর $1 বিলিয়ন থেকে $1.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র নিজেই যেখানে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করে, সেখানে চুক্তি করে বাংলাদেশকে কেন বাধ্য করা হলো যে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী দেশ থেকে আর বাংলাদেশ ইউরেনিয়াম বা ইউরেনিয়াম সম্পৃক্ত প্রযুক্তি আমদানি করতে পারবে না, যেটা বাংলাদেশের দীর্ঘমেয়াদী যে গ্রিন এনার্জি সোর্স রয়েছে তাকে সরাসরি রুদ্ধ করে দিয়েছে। দেখুন, এমনিতেই বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য পান না, অনেক সময় কিন্তু বিভিন্ন রিপোর্ট পাওয়া যায়। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আর্টিকেল 2.3-র ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য বৈষম্যহীন বা বিশেষ সুবিধাপ্রাপ্ত বাজার সুবিধা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং সরকারি ভর্তুকি প্রাপ্ত। যখন এই পণ্যগুলো বিশেষ সুবিধায় বাংলাদেশের বাজারে প্রবেশ করবে, তখন বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন। সস্তায় আমেরিকান কৃষি পণ্যের ভিড়ে স্থানীয় ফসলের ন্যায্য মূল্য পাওয়া অত্যন্ত কঠিন হবে এবং উৎপাদন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়তে পারে। দেখুন, এই চুক্তির আর্টিকেল 2.1-এ বলা হয়েছে বাংলাদেশ আমদানির ক্ষেত্রে এমন কোনো লাইসেন্সিং প্রক্রিয়া ব্যবহার করতে পারবে না যা যুক্তরাষ্ট্রের রপ্তানিকে বাধাগ্রস্ত করে। দেখুন, বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচানোর জন্য অনেক সময় বিভিন্ন পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয়, বিশেষ করে গাড়ি। এই গাড়ি আমদানির উপর কড়াকড়ি যুক্তরাষ্ট্রের যে গাড়িগুলো রয়েছে তা করতে পারবে না। মানে রিজার্ভ না থাকলেও সেই গাড়িগুলো দেশে প্রবেশ করবে, আমদানি বন্ধ করা যাবে না। দেখুন, এই চুক্তির অধীনে এটাও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে গাড়ি রপ্তানি করবে বা গাড়ির পার্টস রপ্তানি করবে, এগুলোর যে গুণগত মান তার সার্টিফাইড করবে যুক্তরাষ্ট্র নিজে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে সার্টিফিকেশন করবে, যেই মান নিয়ন্ত্রণের রিপোর্ট দেবে তা মেনে নিতে হবে। বাংলাদেশের বিএসটিআই সেখানে পণ্য পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না। দেখুন, আর্টিকেল 2.3-র 3য় অনুচ্ছেদে বলা হয়েছে পরিষ্কারভাবেই যুক্তরাষ্ট্রের রপ্তানিতে অসুবিধায় ফেলতে পারে
এই ধরনের কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না বাংলাদেশ। ধরুন একটি পণ্য কম দামে অন্য দেশের কাছ থেকে পাওয়া গেল, সেটা ধরুন তুলাই পাওয়া গেল, সেটি ক্রয় করার জন্য বাংলাদেশ চুক্তি করতে পারবে না, কারণ কম মূল্যে অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানির চুক্তি করলে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে রপ্তানিতে বাধাগ্রস্ত হবে। দেখুন, এই ধরনের নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব বাণিজ্য নীতির উপর বড় ধরনের একটি সীমাবদ্ধতা। কারণ আমরা চীনের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার বা অন্য দেশের স্ট্র্যাটেজিক পার্টনার সম্পর্ক বৃদ্ধি করতেই পারি। যে কোনো ধরনের পণ্য, ধরুন ভবিষ্যতে কোনো প্রযুক্তিগত পণ্যই, সেটি কম মূল্যে বাংলাদেশ আমদানি করে নিজের যে পুঁজিগত সমস্যা রয়েছে, যে পুঁজিগত শক্তি স্ট্রেংথ রয়েছে, সেটা বাড়ানোর জন্য প্রচেষ্টা করতেই পারে। তবে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে সেটা আমরা করতে পারবো না। যে কোনো ধরনের বাণিজ্য চুক্তি অন্য দেশের সঙ্গে করার পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রকে আমাদের নিশ্চিত করতে হবে যে তার যে পণ্য এবং তার পণ্যের যে স্বার্থ রয়েছে সেটা কোনোভাবেই ক্ষুণ্ণ হচ্ছে না বা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। আমাদের লাভের বিষয় পরে, আগে যুক্তরাষ্ট্রের লাভ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা আমরা নিশ্চিত করব। দেখুন, এই চুক্তিটির সবথেকে বিতর্কিত এবং ঝুঁকিপূর্ণ অংশ হলো আর্টিকেল 2.11 এর যে 2 নম্বর দফা রয়েছে সেটি। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের রপ্তানিকারকদের সরাসরি কর ছাড় বা ভর্তুকি দেয় তবে বাংলাদেশ তার বিপরীতে কোনো ব্যবস্থা নিতে পারবে না। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে কোনো অভিযোগ করতে পারবে না। মানে বাংলাদেশের একটি সেক্টরকে সরাসরিভাবে যদি ডিস্ট্রয় করার জন্য বা সরাসরি সেই সেক্টর বন্ধ করে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র তার কোনো উৎপাদনকারী পণ্য প্রতিষ্ঠানকে যদি কর দেয় বা কোনো ভর্তুকি দিয়ে পণ্য রপ্তানির সুযোগ দেয়, তার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো না। পৃথিবীর বিভিন্ন দেশে এর বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের একটা পদ্ধতি রয়েছে, যেখানে নিজের দেশের উৎপাদকদের স্বার্থ নিশ্চিত করা হয়। এখানে বাংলাদেশ এই চুক্তির অধীনে নিজের এই ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বাণিজ্য চুক্তিতে শ্রম অধিকার এবং ইপিজেটের উপর প্রভাব আর্টিকেল 2.9 এবং ফুটনোট 6 এর অধীনে 9 নম্বর অনুচ্ছেদে শ্রম অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে এবং 4 নম্বর ফুটনেটে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র যদি কোনো সংস্থাকে শ্রম অধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে বাংলাদেশকে তা মেনে নিতে পারে। দেখুন, 6 নম্বর ফুটনোটে স্পষ্টভাবে বলা আছে এই আইনগুলো রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো যে SEG রয়েছে সেক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাংলাদেশের ইপিজেডগুলোতে সাধারণত বিশেষ আইন শিথিল করা থাকে যাতে বিদেশি বিনিয়োগ আসে। তবে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র যদি মনে করে যে ইপিজেডের শ্রম আইন তাদের দেশের তুলনায় শিথিল, তবে তারা এটিকে অসম বাণিজ্য হিসাবে গণ্য করে ব্যবস্থা নিতে পারবে। দেখুন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমেরিকার শ্রম আইন আর বাংলাদেশের শ্রম আইন এক ধরনের নয়। আমরা শ্রমিকদের থেকে অনেকটা কম মূল্যে কিন্তু বিভিন্ন ধরনের উৎপাদন প্রক্রিয়ায় পরিশ্রম পাই এবং এগুলোর কারণেই কম মূল্যে সস্তা শ্রমিক পাওয়ানোর কারণেই পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগে আগ্রহী এবং বিনিয়োগ করে। এখন যুক্তরাষ্ট্র তার দেশের শ্রম আইনের সঙ্গে তারা যদি একত্রে দেখে তাদের পণ্য রপ্তানি করতে পারছে না, বিভিন্ন ইপিজেটের ভেতর একই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশ বিনিয়োগ নিয়ে বাংলাদেশের শিল্প কারখানা কেন স্থাপন করবে? এছাড়াও যে ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে, বাধ্যবাধকতা ট্রেড ইউনিয়ন করতে হবে, সেটিও কিন্তু এই আইনের অধীনে স্থানীয় যে উৎপাদন ব্যবস্থা সেখানে কিন্তু অস্থিরতা তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে। 32 পৃষ্ঠার বাণিজ্য চুক্তি, এর মধ্যে মাত্র 4 পৃষ্ঠা এখন পর্যন্ত আপনারা শুনলেন বিশ্লেষণ। আরও রয়ে গেছে প্রায় আরও 28 পৃষ্ঠার মতো। 131টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে, তার মধ্যে মাত্র কয়েকটি শর্ত আমি বলতে পেরেছি। আমি জানি না যে কত ঘন্টার ভিডিও বানালে বাকি সকল শর্তের বিশ্লেষণ আমি করতে পারবো, তবে এই কিছু শর্তগুলো নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী যে বাকি অংশগুলো সেগুলো আপনারা জানতে চান কিনা সেই বিষয়ে আপনাদের আগ্রহ প্রকাশ করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।